This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই ছোটবেলার ছড়াটা মনে করুন, ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো। ছেলের নাম এখানে পাঞ্চ, আর তার পাড়া এখানে না, জাপানে। জাপানের এক চিড়িয়াখানায় জন্ম এই বাঁদরের। এবার জন্মের পরেই এই অভাগা বাঁদরটার মা তার ছেলেকে ত্যায্য করে দিয়েছে। তাই অনেকটা ওই নাকের বদলে নড়ুন দেওয়ার মতো পাঞ্চকে একটা সফট টয় দেওয়ার পরিকল্পনা করেন চিড়িয়াখানার কর্মীরা। অনেক ভেবে চিনতে অনেকগুলো তার সামনে অপশান দেওয়া হয়, অনেকগুলো সফট টয় দেওয়া হয়। তার মধ্যে থেকে এই ওরাং ওটাংয়ের সফট টয়টাই পছন্দ হয় এই বাঁদর ছানার, পাঞ্চের। আর তারপর থেকে এই খেলনাটাকেই মা ভেবে দিনরাত সঙ্গে নিয়ে ঘুরছে পাঞ্চ। খাচ্ছে, দাচ্ছে, ঘুমোতে যাচ্ছে সফটওয়্যার কোলে মাথা রেখে। এবার দেখুন, এটা দেখে আপনাদের সবারই আমি জানি এটা মনের মধ্যে একটা সফট ব্যাপার তৈরি হচ্ছে। খারাপও লাগছে, আবার ভালোও লাগছে যে অ্যাটলিস্ট তার বাচ্চাটার জন্য তো কিছু একটা ব্যবস্থা করা গেছে। মা আর ছেলের সম্পর্কটা এটা অদ্ভুত, এবং মা সঙ্গে না থাকলে ছেলেদের অবস্থা যে কতটা অস্বস্তিকর হতে পারে এটা সবাই বোঝেন আর কি। তো সেই জন্যই এই বাচ্চাটা অন্তত সফটওয়্যারের মধ্যেও মাকে পাচ্ছে, এটা ভেবে আপনাদের সবার ভাল লাগছে। কিন্তু আসলে এটা কি বলুন, এটা তো ছেলে ভোলানো ফন্দি, তাই না? এই ছেলে ভোলানো ফন্দিটা খেটে যাওয়ায় ওই চিড়িয়াখানার লোকজন তো দারুণ খুশি হয়েছেন। তারা নিশ্চয়ই ভাবছেন যে একটা দিব্যি বোকা বানানো গেছে, বা হয়তো সেটাও ভাবছেন যে যাক, একটা বাচ্চাকে অন্তত তার মন খারাপের হাত থেকে তারা বাঁচাতে পারছেন। খেলনা ওরাং ওটাং পেয়ে মাকে তো আর মিস করছে না পাঞ্চ। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে জানেন, গত কয়েকদিন ধরে ওই বাঁদর ছানা, ওই পাঞ্চ আর তার খেলনা ওরাং ওটাং, এটা পুরো ভাইরাল দেখছিলাম। আর দেখতে দেখতে আমিও খুব একটা কথা ভাবছিলাম জানেন তো, আমরা বাঙালিরা আর যাই হই না কেন এই জাপানিদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। মানে সবাই না হলেও কেউ, মানে ধরুন আমাদের এখানে যারা রাজনীতি করেন তারা ওই গড় পড়তা জাপানিদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। আমার বিশ্বাস করুন, আমার ধারণা আপনারাও একটু ঠান্ডা মাথায় ভাবুন, দেখবেন আপনাদেরও এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। এই যে ধরুন একটা মায়ে খেদানো বাঁদরছানাকে কি করে ভোলানো যাবে সেটা ভেবে নাওয়া খাওয়া ভুলে রয়েছিল জাপানিরা। কত চেষ্টা করে বছরের পর বছর ধরে ইধার উধার করে অবশেষে তারা একটা এরকম ভাবনা চিন্তা বার করেছে। কিন্তু দেখুন আমাদের এখানে বছরের পর বছর কি অনায়াসে আমাদের সবাইকে, বাচ্চা বুড়ো, আপনি আমি সবাইকে আমাদের রাজনৈতিক নেতারা ভুলিয়ে রেখেছেন। ভাবুন তো একবার, তাহলে এরা যখন এটা পারছেন তাহলে আপনাকে মানতে হবে যে ভোলানো খেলাটায় এরা বিরাট পটু। এবার কে কতটা পটু সেটা নিয়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম সবার মধ্যে এটা বেশ প্রতিযোগিতা ব্যাপার আছে জানেন তো। মানে যখন যে ক্ষমতায় থাকে সেই সেখানে ওই ওরাং ওটাং দিয়ে বাঁদরকে ভোলানোর মতো কিছু না কিছু দিয়ে আপনাকে আমাকে মানে ভোটারদের ভোলাচ্ছে। এ রাজ্যে কখনো সেটার নাম লক্ষ্মীর ভাণ্ডার, তো কখনো সেটা যুবসাথী। আর একদম সাম্প্রতিক কোনো উদাহরণ যদি চান তাহলে আক্ষরিক অর্থেই ছেলে ভোলানো খেলনার নামটা কি জানেন? মিড ডে মিল। ওই যে বললাম, এ হাতে নাও ও হাতে দাও, এই পলিসিতে তো রাজনৈতিক নেতানেত্রীরা বিশ্বাস করেন। তো সেই নীতি মেনেই ভোটের মুখে বাচ্চাদের পাতে ডিম আর মরশুমি ফলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর কি ঠিক করেছে জানেন? ভালো চিন্তা। আপাতত ওই পড়ুয়া পিছু 12টা করে বাড়তি ডিম দেওয়া হবে মিড ডে মিলের মেনুতে, আর তার সাথে ফলের পরিমাণও বাড়বে। আবার এটাও ভাবা হয়েছে যে রাজ্যের স্কুল পড়ুয়াদের সঠিক বিকাশের জন্য ডিম আর ফলটা খুব জরুরি,
এবং সেই জন্য অ্যাটলিস্ট একটা তো থাকতেই হবে, মানে কোথাও ডিম দেওয়া না গেলে ওই মরশুমি ফল দেওয়া হবে, এটা নাকি ভেবে ঠিক করেছে। এটা অবশ্য শুনে আপনারা হাসছেন, তো এই হচ্ছে আপনাদের নিয়ে মুশকিল। এটা ভালো পরিকল্পনা, এটা ভালো চিন্তা ভাবনা, সেটা নিয়ে হাসাহাসি করার কোনো মানে হয়? হ্যাঁ, আপনারা ভাবছেন, আমি জানি যে এরা কি বাজার টাজারে যায় না, ডিমের দাম কোথায় পৌঁছেছে সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, আর তার সাথে পাল্লা দিয়ে ফলের দাম কোথায় গেছে, ডিমের বদলি হিসেবে ফল দেওয়া যায় কি না সেটা ভেবে আপনারা যে মুচকি মুচকি হাসছেন আমি সেটা জানি, কিন্তু আমরা সে সমস্ত বিষয়ে যাচ্ছি না। বাজার দরের ওপর সরকার আর কবে ভাবনা চিন্তা করেছে বলুন? ওটার জন্য তো একটা নামকাওয়াস্তে টাস্ক ফোর্স আছে, ওরা মাঝে মধ্যে যখন দরকার পড়বে ঠিক সময়ে তারা মুখ দেখাবে, আপনি আমি সেটা জানি। কিন্তু এই যে ভাবনাটা, মানে এই যে স্কুল পড়ুয়াদের সঠিক বিকাশের জন্য ডিম আর ফল যে জরুরি, সেটা কীরকম এই ভোটের মুখে এসে শিক্ষা দপ্তর বুঝেছে বলুন তো? টাইমলি সবার বুদ্ধি করে। এবার আপনারা ভাববেন এত ভালো কাজ, মানে যেখানে স্কুল কলেজ এই সমস্ত তো যা অবস্থা এখন প্রায় উঠে যেতে বসেছে, এ রাজ্যে শিক্ষার প্রদীপের নিচে যখন ঘোর অন্ধকার, তখন সরকার যখন কোনটা দরকার সেটা বুঝেছে এবং মেধার বিকাশের জন্য এই মিড ডে মিলে বরাদ্দ বাড়াচ্ছে, তখন তো বলতে হবে যে ভাবনা চিন্তাটা বদলাচ্ছে। আরে দিন তো বদলায়, নিশ্চয়ই ভাবনাও বদলায়, তাই নিশ্চয়ই বদলেছে। আমরাও বলছি খুব ভালো হয়েছে, খুব ভালো চিন্তা, শুধু একটা ধাঁধার সমাধান করতে পারছি না। বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য যে বাড়তি ডিম আর ফল দরকার, সেটা ভোট না এলে সরকার কি বুঝতে পারতো? এই ধাঁধাটা কিছুতেই মীমাংসা করতে পারছি না, কারণ শিক্ষা দপ্তর তো জানিয়েছে যে ওই বাড়তি 12টা ডিম আর মরশুমি ফল 31শে মার্চ অবধি দেওয়া হবে। মানে ভোটের ঠিক আগে পর্যন্ত আপনার আমার সন্তান যাতে ডিমে ভাতে থাকে বা ফলে ভাতেও থাকে, অথবা এরম হতে পারে যে তারা ডিমে ভাতে থাক, ফলটা সরকার পাক, এই চিন্তা ভাবনা যে করে একটা ব্যবস্থা সরকার করে দিয়েছে, এটা তো আমরা বুঝতে পারছি। হয়তো এটা ভাবতে পারে যে ওই 31শে মার্চ পর্যন্ত দিলেই তাদের মেধা বুদ্ধির শারীরিক যা যা বিকাশ হওয়ার সব হয়ে যাবে, তারপর আর বিকাশের প্রয়োজন নেই। এখানেই তো প্রশ্ন, ভোটের পর পুষ্টির প্রয়োজনটা কি সত্যিই ফুরিয়ে যাবে? তখন কি আর ডিম খেতে বাচ্চাদের ইচ্ছে করবে না, নাকি মরশুমি ফলের প্রয়োজন আর থাকবে না? না, এই ধাঁধার উত্তর এখন পর্যন্ত কেউ দেননি। তাই জন্য আমরা ধরে নিতে পারি, জানেন তো, যে পুষ্টি এটা কী জিনিস জিজ্ঞেস করলে যারা ওই জীবনবিজ্ঞান পড়ে তারা ওই বই থেকে একটা করে একটা মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার একটা বিরাট ফিরিস্তি একটা সংজ্ঞা দিতে বসবেন তো? না না, ভুল। আমি আপনি ধরে নিতে পারি তার মানে পুষ্টি আসলে একটা রাজনৈতিক প্রক্রিয়া, যেটা নির্ভর করে ভোটের ওপর। ভোট এলে পুষ্টির প্রয়োজন হয়, ভোট মিটে গেলে পুষ্টি তখন এটা না হলেও চলে। নামতা আর ছড়া সঙ্গে মিড ডে মিলের পাত ভরা খুশি হতে পারত গ্রাম বাংলার গর্ব, কিন্তু ভোটের মুখে সেটা হয়ে গেল বিতর্ক। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে মিড ডে মিলে 12টি অতিরিক্ত ডিম বা মরশুমি ফল দিতে হবে, সময় 31শে মার্চ পর্যন্ত। এই বাবদ দৈনিক পড়ুয়া পিছু 8 টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার। ডিম খাইয়ে মুরগি বানানোর চেষ্টা করছে ভোটের আগে, ভোট শেষ হয়ে যাবে ডিমও চলে যাবে। মিড ডে মিলের এই বছর দেওয়া হচ্ছে তা নয়, প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময় আসে যখন ডিম দেওয়া হয়। ফলে এটা বিরোধীদের অভিযোগ নির্বাচন এসে গেছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিনে নেওয়া, ভোট দিতে হবে, আমার ভোট দাও, আমি একটু দুটো ডিম দিলাম, ডিমের বিনিময় শেষমেশ ভোট। এটা তো ক্যাশ ফর ভোটের সামিল রাজ্য সরকার যা করছে। বিরোধীরা যাই বলুক, বাংলার বাচ্চারা ডিম পাচ্ছে, এটাতে খুশি হওয়া উচিত। হিসেব বলছে রাজ্যের 81 লক্ষের বেশি পড়ুয়া, এর মধ্যে প্রাথমিকে পড়ুয়া পিছু মিড ডে মিল বাবদ খরচ 6 টাকা 78 পয়সা, উচ্চ প্রাথমিকে পড়ুয়া পিছু বরাদ্দ 10 টাকা 17 পয়সা। শিক্ষা মহলের একাংশের বক্তব্য, গত বছর গরমের অতিরিক্ত ছুটি থাকায় মিড ডে মিলের খাতে টাকা বেঁচে গিয়েছিল, তা থেকেই এই বাড়তি বরাদ্দ। হোক না মাছের তেলে মাছ ভাজা, কিন্তু সেটা কেন ভোট এলেই প্রয়োজনীয়? ডিম বা ফল এসব কি ভোট এলেই পুষ্টি বাড়ায়? ইলেকশনের আগে প্রত্যেক বছর কেন? বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন এলেই এগুলো আসে। গার্জেনরা বোঝেন না
বুনিয়াদী প্রশ্ন, 12টির অতিরিক্ত ডিম বা মরশুমি ফলে কি পড়ুয়াদের পর্যাপ্ত পুষ্টি সম্ভব? প্রশ্ন ওঠার কারণ 5 বছর অন্তর বিধানসভা, লোকসভা কিংবা পঞ্চায়েত ভোট হয়। ভোটের 2 মাস আগে বরাদ্দ বাড়ে, তারপর যে কে সেই। কিন্তু 3টে ভোটই 1 বছরে হলে বছরে 6 মাস বাদ থাকবে ভরা। অনেকে বলছেন শুধু মিড ডে মিলের জন্য হলেও এক দেশ এক ভোট কার্যকর হোক। 5 বছরে 60 মাসের মধ্যে 2 মাস গরিবের ছেলে মেয়েদের পাতে পড়বে অতিরিক্ত ডিম বা মরশুমি ফল। ভোট আলেই ভালো, এরকম যদি দেয় ফ্যাসিলিটি, ভোট বারবারই হোক। যদি ভোটের ইয়েতে যদি হয় তো বছর বছরই হোক। ভোট পর আমরা জানিনি, ভোট জানিনি আমরা। ভোট এলেই ভালো, আমরা সব কিছু পাবো তাহলে। দেখুন, শিক্ষামন্ত্রী বললেন আমাদের খুশি হওয়া উচিত, বাচ্চাগুলো যদি ডিম টিম পায় আমরা খুশি, এই বাচ্চাগুলোও খুশি। এই যে হাসিগুলো দেখলেন, এই হাসিগুলোই বলে দিচ্ছে যে তারা কতটা খুশি। এই হাসি দেখে তৃণমূল বলতেই পারে পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, সুতরাং মিড ডে মিলের পড়ুয়ারাও হাসছে। আচ্ছা, শিক্ষা ব্যবস্থাও কি তাহলে হাসছে? আরেকটা ধাঁধা হয়ে গেল তো, একদিনের জন্য একটু বেশি ধাঁধা হয়ে যাচ্ছে। আমরা এর বদলে প্রশ্ন রাখি আর কি, ধাঁধা না। আচ্ছা, এই হাসিগুলো কাদের জন্য বলুন তো? সরকার, রাজনীতি, নাকি গোটা বাংলার জন্য একটা তাচ্ছিল্যের হাসি? এই যে পড়ুয়া প্রতি দৈনিক অতিরিক্ত 8 টাকা করে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে, ডিমের দাম খানিকটা নাগালে থাকলেও এখন তো রমজান মাস চলছে, ফলের দাম কি হবে ভাবা যায়? তাহলে 8 টাকায় ডিম হবে না ফল? এটা নিয়ে আবার তো একটা ধাঁধার মতোই প্রশ্ন হয়ে গেল না, একটু বাড়াবাড়ি হচ্ছে। এত প্রশ্ন করব না, ধাঁধা দেবো না, প্রশ্ন করব। এই জন্য ধীরে শেষে প্রশ্নটা কি জানেন তো, যা দেওয়া হচ্ছে বা যা দেওয়া হবে বলে বলা হচ্ছে তা কি আদৌ পাত পর্যন্ত পৌঁছবে? আর না পৌঁছেলেই বা কার কি বলুন? এই বাচ্চাগুলো হাসছে, হেসে কুটোপুটি যাচ্ছে, হয়তো ওদের বাবা মাও হাসবে, হয়তো ভাবছে যে পাতে যাই পড়ুক ভোট এলে এই পাওয়া যাবে, এই আশাটাই সব থেকে বড় পাওয়া। এই হাসিটা দেখেই তৃণমূল নেতৃত্বের হাসি আরও চওড়া হতে পারে। মানে বাচ্চাদের পাতে ডিম দেওয়ার খবরে যদি ওই বাচ্চাদের বাবা মা হাসতে হাসতে ওই ভোট কেন্দ্রে চলে যান, তাহলেই তো ব্যাস, তাদের পরিকল্পনা সার্থক। মানে পুরোটাই, বুঝতে পারছেন, ভোটের মুখে যে পাওয়া যায় বা ভোটটা পাওয়ার জন্য, এই কথাটা মাথায় রাখুন। এটাই আসলে আজকে থিম আর কি। আমি যা দেখলাম, যা খবর আজকে চারপাশের থেকে এসছে, দেখতে দেখছিলাম এটাই কমন ব্যাপার সব কিছুর মধ্যেই। ভোট আসছে, পাওয়ার সম্ভাবনা দেখছে। এবার কে পাচ্ছেন, পাওয়ার সম্ভাবনা দেখছেন, কে সেই পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছেন, সেটা নিয়ে আজকে প্রচুর খবর রয়েছে। আপনাদের সাথে শেয়ার করবো আজকে এক এক করে। এতে সুবিধা হয় জানেন তো, পুরো ব্যাপারটা থিমটা ধরে ফেলতে পারলেই না খবরগুলো বুঝে নেওয়াটা খুব সহজ হয়ে যায়। দেখুন, যা খবর পাচ্ছি তাতে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 2টো ঘোষণা বিরোধীদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। দুটোই এই পাওয়ার খবর, পাওনা গন্ডার খবর। 1, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি, আর 2, বেকার ভাতার ঘোষণা। এবার এই দুটো পাইয়ে দেওয়া ব্যাপারেই মুখ্যমন্ত্রীটা কি সিপিআইএম নেতাদের পালস রেট বাড়িয়ে দিয়েছেন পাইয়ে দেওয়ার ঘোষণায়। এবার যা রটেছে তা ঘটে গেলে কালই যেরকম ওই প্রতিকুর রহমানের হাত বদল হয়ে যাবে, মানে বামেদের থেকে তৃণমূলে চলে যাবে, ঠিক তেমনই যা রটছে তা যদি সত্যি হয়, তাহলে এই রাজ্য কমিটির বৈঠক শেষে সিপিআইএম নেতাদের ভাবতে হবে একটা সময় ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় প্রকল্পকে খয়রাতি বলে ওই তাচ্ছিল্য করাটা ঠিক হয়েছিল কিনা। কারণ রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনেই সিপিআইএম নেতৃত্ব নাকি নিজেদের মধ্যে আলোচনায় স্বীকার করে নিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে তৃণমূল যেরকম মহিলা ভোটটাকে আরও একটু নিশ্চিত করে ফেলেছে, তেমনি যুবসাথীর ব্যবস্থা করে তরুণের স্বপ্নটাকেও নিশ্চিত করে ফেলার পথে এগিয়েছে। মানে শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, এই বিভিন্ন সরকারি চাকরিতে নিয়মিত নিয়োগ না হওয়া, এই সব বিবিধ যে কারণগুলো চারপাশে, আর বাকিগুলো তো ছেড়েই দিলাম আর কি, ওই টার্জিকরের কাণ্ডগুলো আর কি। এই সমস্ত কিছুর কারণে যুব সম্প্রদায়ের মধ্যে যে রাগ বা হতাশা তৈরি হয়েছিল, এর ফলে তরুণদের একটা অংশ যে তৃণমূলের থেকে দূরে সরে যেতে পারে বলে আশায় বুক বেঁধেছিলেন অনেকে,
এই মাসে মাসে 1,500 টাকার প্রতিশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দূরত্বটা ঘুচিয়ে ফেললেন বলেই কিন্তু সিপিআইএম নাকি আঁচ পেয়ে গেছে। হয়তো সেই জন্যই এক সময় যে ভাতাকে তারা তাচ্ছিল্য করতেন, ভিক্ষাবৃত্তি বলতেন, এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেই ভাতার ফর্ম পূরণে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় যুবসাথীর ক্যাম্পে বাম কর্মী সমর্থকরা এই বেকার ছেলে মেয়েদের ফর্ম পূরণ করে দিচ্ছে। এবার এটাকে তারা বলছে জনসংযোগ, আর তৃণমূল বলছে বামেরা নাকি ঘুলিয়ে জল খাচ্ছে। তৃণমূল সরকারের প্রকল্পগুলোর সুবিধা মানুষ পাচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে এবং ভোটে তার প্রতিদান তৃণমূলকে দেবে, এটা বুঝেই বামেরা নাকি ওই সেই পুণ্যের ভাগটা খানিকটা হাত ছুঁয়ে পেয়ে নিতে চাইছে আর কি। মানুষকে ওই জন্যেই ভাতা পেতে সাহায্য করতে নেমেছে বলে তৃণমূল অন্তত দাবি করছে। এবার মজাটা হচ্ছে বিজেপির ভূমিকা নিয়ে। তারা না পারছে গিলতে, না পারছে ওগরাতে। কাটোয়ায় বামেরা ওই যুবসাথীর প্রকল্পে হেল্পারের ভূমিকায় রয়েছে দেখে বিজেপি নেতারা বলেছেন তৃণমূলের সঙ্গে বামেদের একটা গোপন আঁতাত হয়েছে। অথচ সেই তারাই জলপাইগুড়ি সদরে সেই কাজটাই করছেন যেটা কাটোয়ায় বামেরা করছে। জলপাইগুড়িতে ওই যুবসাথীর লাইনে ফর্ম পূরণে, ফর্ম ফিল আপগুলো করতে সাহায্য করছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা চাল দিয়েছেন যে চালে বাম বিজেপি দুই বিরোধী শিবিরই হাতটা সেঁকতে বাধ্য হচ্ছে, অন্তত ছুঁয়ে রাখতে বাধ্য হচ্ছে। মানুষ তার প্রয়োজনে, বয়স্ক মানুষ ভাতা পাবেন, প্রতিবন্ধী মানুষ ভাতা পাবেন, দরিদ্র মানুষ ভাতা পাবেন, মহিলারা তারা কোনো সক্ষমতা পাবেন, এগুলো কোনো অপরাধ নেই, এগুলো হবার কথা। সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমি স্টেটের এগুলো তার অংশ, কিন্তু সেটা এই অংশের মানুষকে আর্থিকভাবে এগিয়ে নেবার জন্য। কিন্তু পশ্চিমবাংলা অথবা বিভিন্ন রাজ্যে এখন যেটা হচ্ছে ক্যাশ ফর ভোট, আমি টাকা দেব, তুমি আমায় ভোট দাও। সিপিএমের বৈঠকেও যদি এইসব আলোচনা হয় তো ভালো কথা। বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলোকে অকারণ সমালোচনা করা মানে আত্মঘাতী কাজকর্ম করা। মানুষ উপকার পাচ্ছেন, তারা তো এইসব কুৎসায় একদম খুশি নন, ফলে সিপিএম আরও জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার বলুন বা যুবসাথী বলুন, গেম চেঞ্জার না হিসেব পাল্টে দিয়েছে, জানি না সিপিএম এর কোন মূল্যায়ন থেকে এসব জিনিস উঠে আসছে। আমরা গ্রামে গঞ্জে ঘুরে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে মানুষ প্রশ্ন করছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এর থেকেও বেশি মহিলাদের জন্য আত্মসম্মানমূলক যে প্রকল্পগুলি রয়েছে তা দিলে পরে কেন পশ্চিমবঙ্গ সরকার দিতে পারছে না। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইভাবেই তো রাজনীতিটা করছে, কখনো সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে আর সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে। এটাই তো বাংলার রাজনীতি। স্থায়ী কোনো পরিকল্পনা তো নেই। আমরা তার বিরোধিতা করছি না যে কাউকে কিছু দেওয়া যাবে না, ভুল কথা কিন্তু এটা। দিল্লিতে যখন কংগ্রেস ছিল তখন এগুলো চালু হয়েছিল। ফারাকটা কি? সেখানে রোজগার করে দেয়, এখানে রোজগার না করে দেয়। একটা সময় ছিল জানেন তো, যখন বামেরা ওই সব হাতে কাজ আর সব পেটে ভাতের কথা বলতো। এবারও বলছে, তবে ভাতের সঙ্গে ভাতার যে কোনো বিরোধ নেই সেটাও বুঝিয়ে দিচ্ছে। যেরকম আর কি জসমিন দেশে যদাচারও, সেরকমই ব্যাপার আর কি। এই সময় তো এটাই চলবে। আর তাই জন্য বামপন্থীরাও যদি অনুদানে আসক্ত হয়ে পড়েন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ভোট বড় বালাই। কিন্তু মুশকিল হচ্ছে তাতে গণতন্ত্রের মান মর্যাদা সেটা কি রক্ষা পাবে নাকি ক্ষুণ্ণ হবে? বামপন্থার ইজ্জত সেটা ঠিক থাকবে, নষ্ট হবে না তো? মানে এগুলো প্রশ্ন, জাস্ট এগুলোর উত্তর ওই বামেরাই ভালো বলতে পারবেন। তবে রাজনীতি শুধুমাত্র অনুদান নির্ভর হয়ে পড়লে না, গণতন্ত্র আর জনগণের যে বিপদ আছে সেটাই রাজনৈতিক দলগুলো এখন বলতে পারুক চাই না পারুক, বলাটা কঠিন। কারণ যে যেখানে ক্ষমতায় আছে ইদানিং প্রায় সবাই নিজের রাজ্যে এই অনুদান আর ভাতা চালু করে দিয়েছে, ফলে তাদের পক্ষে বলাটা কঠিন। কিন্তু সুপ্রিম কোর্টের তো এই রকম দায়বদ্ধতা নেই না যে তাদের রাজনৈতিক কোনো লক্ষ্য থাকবে। তাই জন্য তারা পরিষ্কার করে দিয়েছেন যে এই ভাতা বা অনুদানে জনগণ এবং গণতন্ত্র দুটোই বিপন্ন হতে পারে।
দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ কি জানেন? রাজনৈতিক দলগুলো যদি বোঝে যে এই নগদ লক্ষ্মীতেই ভোটাররা খুশি, তাহলেই তো কাজ শেষ। দুটো বিপদ তাতে। এক, উন্নয়নমূলক কাজ করবে রাজনৈতিক দলগুলো আর মাথাই ঘামাবে না। কে কষ্ট করে রাস্তাঘাট, জল, আলো, শিক্ষা, স্বাস্থ্য এ সমস্তর জন্য খাটাখাটনি করে। হয়তো লোকে নেবেও, দেখবেও, আবার সেগুলো সমালোচনা করবে। তার থেকে গাল এমনিও খাবো, অমনিও খাবো, দরকারই নেই করার, বন্ধ। শুধু ভাতা দিলেই হবে, লোক খুশি, ভোটে পেলাম, আমরাও খুশি। আর দুই, মানুষও তো বসে বসে খাওয়ার মজাটা পেয়ে যাবে। তাহলে তারা আর গায়ে গতরে খাটার আগ্রহ দেখাবে না। কে খাটতে যাবে? এই মাঝে মধ্যেই দেখছিলাম, মানে এই নতুন যুবসাথী প্রকল্পটা ঘোষণার আগে আর এই লক্ষ্মীর ভাণ্ডারের ওই টাকা বাড়িয়ে দেওয়ার আগেই হিসেব করে দেখা যাচ্ছিল যে একটা পরিবার মোটামুটি যদি বেশ কয়েকজন সদস্য থাকেন, তাতে বৃদ্ধ বাবা মার থেকে বাচ্চা ছেলে মেয়ে অবধি, তাহলে তাদের বসে বসেই বেশ কয়েক হাজার টাকা তারা পেয়ে যাবেন, যেটা দিয়ে তাদের মোটামুটি সে সংসার খরচটা চলে যাবে। গায়ে গতরে খাটার আর প্রয়োজন হবে না। আর যদি সেটা না হয়, বসে বসে যদি খাওয়া যায়, তাহলে কে আর সেই খেটে মরার আগ্রহ দেখাবে? এবার রাজনৈতিক দলকে ভোট দিলেই যদি সাইকেল, খাবার বা টাকা পাওয়া যায়, তাহলে সুপ্রিম কোর্টের আশঙ্কাটা তো সত্যি হয়ে যাবে। সুপ্রিম কোর্ট আশঙ্কা কী করছে জানেন? মানুষ মাথার ঘাম পায়ে ফেলে যদি রোজগারের চেষ্টাটাই না করে, তাহলে তো দেশের অগ্রগতি, উন্নতি সমস্ত কিছু ব্যাহত হবে। এবং সব থেকে বড় কথা, যে সামাজিক নিয়মকানুন, সমাজ ব্যবস্থাটা যেভাবে চলে, যেভাবে অগ্রগতি হয়, যেভাবে মানুষ বেঁচে থাকে, একটা স্বাভাবিক নিয়ম, এই পুরো স্বাভাবিক নিয়মটা ব্যাহত হয়ে যাবে। একটা অদ্ভুত কৃত্রিম পরনির্ভরশীলতার মধ্যে আমরা বাস করতে করতে আমরা হয়তো পুরোজীবী হয়ে যাব। অর্থাৎ ওই জাপানের চিড়িয়াখানায় যেরকম সফট টয় পেয়ে বাচ্চা বাঁদরটা মজায় আছে, তেমনি ভাতা পেতে পেতে ভোটাররাও যে মজে যেতে পারে, সেই আশঙ্কাটা কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে পরিষ্কার হয়ে গেছে। রাজ্যে রাজ্যে প্রকল্পের নামে নগদ টাকা জনগণের হাতে দেওয়াকে সমর্থন করতে নারাজ সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু রাজ্য বিদ্যুৎ সংস্থার একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটমুখী দান খয়রাতি আর্থিক উন্নতির অন্তরায়, দান খয়রাতি নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন, ভাতা না দিয়ে রাজ্যের উচিত হাসপাতাল তৈরি করা, বিনামূল্যে সাইকেল, খাবার দিলে কে আর কাজ করবে, রোজগারের সুযোগ তৈরি করা রাজ্যেরই কর্তব্য। 2004 সালে যখন ইউপিএ সরকার 100 দিনের প্রকল্প শুরু করেছিল, সেটা ছিল কিন্তু এগেইনস্ট এমপ্লয়মেন্ট, কাজের বিনিময়ে টাকা। ঠিক সেই জায়গাটি হারিয়ে যাচ্ছে। কাজ না করেও টাকা, এটাই পছন্দ নয় দেশের সর্বোচ্চ আদালতের। প্রধান বিচারপতির বেঞ্চের এই পর্যবেক্ষণের পর তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বহুদিন ধরেই ভারতবর্ষে এটা চলে আসছে। ফলে মাননীয় বিচারপতি খয়রাতি সংস্কৃতি বলতে কি বলেছেন বা কি বুঝিয়েছেন সেটা আগে স্পষ্ট, তারপর এটা নিয়ে আরো বিশদে কথা বলা যাবে। দান খয়রাতি করতে গেলে ভাড়ার ভরারও ব্যবস্থা করতে হয়। শুধু ইনকামিং আউটগোয়িং হবে, ইনকামিং হবে না, তাহলে পরে তো আপনার ভাড়া শূন্য হয়ে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হবেন, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে। শাসক হোক বা বিরোধী, গোটা দেশে দান খয়রাতি এখন প্রকল্পের নানা রূপে ধরা দিচ্ছে। সুপ্রিম পর্যবেক্ষণের পর ছবি কি আদৌ বদলাবে? আসলে দিন বদলাচ্ছে তো, যুগ বদলাচ্ছে, এসব ধ্যান ধারণাগুলো বদলে যাচ্ছে। এই যে বাবা মায়েরা ছোটোবেলার থেকে ছেলে মেয়েদের শিখিয়ে আসতেন এতদিন ধরে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এই থিওরিটাও আস্তে আস্তে কিন্তু বাতিলের খাতায় চলে যাচ্ছে। এসব আর কেউ বলবেন না, বলবেন ভোট দিলেই একমাত্র ভাতা পাওয়া যায়, আর ব্যাস, তাহলেই তো জীবনের চাওয়া পাওয়া সব সম্পূর্ণ। আর ভোট মানে, তার মানে ভোট ইজ ইকুয়াল টু চাওয়া পাওয়া, দেওয়া নেওয়া। এর থেকে সহজভাবে বোধহয় আজকের দিনে ভোটের আর কোনো ডেফিনেশন হতেই পারে না। একটা বাচ্চা ছেলেকেও যদি আপনি এই হিসেবটা বুঝিয়ে দেন, দেখবেন কি সুন্দর বুঝে গেছে। এই হাতে নাও, এই হাতে দাও। ভোটের আগে তার মানে পুরোটাই চাওয়া পাওয়ার হিসেব। আরেকটা চাওয়া পাওয়ার হিসেবের দিকে আপনাদের নজর ফেরাই, তাহলে বুঝতে পারবেন ওই থিমটা আজকে কীভাবে সব কিছুর মধ্যে ঢুকে আছে। এই যে রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অসাধারণ একটা দিন জানেন তো। ওই অবিভক্ত বাংলার ঢাকা, অসমের কাছাড়, একই মাতৃভাষার
স্বীকৃতির দাবিতে দু জায়গায় দুবার শহীদ হয়েছে এই বাংলার মানুষজন। বাংলা ছাড়া আর কোনো ভাষা এরকম হয়েছে বলুন তো? ভেবে দেখুন তো, স্রেফ ভাষার স্বীকৃতি পেতে এতজন বাঙালি মৃত্যুবরণ করেছে, আর আমরা তার কতটা মর্যাদা রাখতে পারলাম সেই প্রসঙ্গগুলো তাত্ত্বিক আলোচনা। আজকাল এই সমস্ত তাত্ত্বিক আলোচনায় লোকের আর কোনো আগ্রহই নেই, ওই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু ঠিক কি পাওয়ার জন্য বরকত, সালাম, রফিকুর অথবা কমলা ভট্টাচার্যরা শহীদ হয়েছিলেন, সেই চাওয়া পাওয়ার ব্যাপারটা তো একটু বুঝে নেওয়া দরকার, একটা মাপকাঠি দরকার। তো আজকে আমরা কথায় কথায় বলছি ভোট মানে হচ্ছে চাওয়া পাওয়া। আরে কোন চাওয়া পাওয়া? ওই মাপকাঠিটা স্থির করার চেষ্টা করছি। তাই কী চেয়েছিলেন ওরা, ওই শহীদরা? ক্ষমতা, মান সম্মান, টাকা পয়সা? কোনোটাই না। তারা অন্যরকম চাওয়া পাওয়ার মধ্যে ছিলেন। এখন এই চাওয়া পাওয়ার কথাটা কেউ ভাবে না। এখনকার চাওয়া পাওয়াগুলো না, মানে এদের এই ভাব ভঙ্গি ওই তখনকার শহীদদের, সেগুলো একরকম ছিল। কোনো কিছু এখন দেখলে বলবেন ওরা ঠিক প্রফেশনাল ছিল না, ওদের ভাবনা চিন্তাগুলো ঠিক বাস্তবধর্মী ছিল না। হঠাৎ করে এরকম আবেগ নির্ভর এরকম কেউ প্রাণ দেয় নাকি? আর প্রাণ দিলে কিছু দেওয়া হলো তো, তার বদলে তো কিছু পেতে হবে। কিছু পেলেন তিনি? এখন সবাই নিজে দেবো নিজে নেব, এই হিসেবটা। তা এইটা যদি আজকের দিনে আমরা বুঝে নিই, তাহলে এই প্রশ্নটাও তো আসবে যে প্রতিকুর রহমান কি পাওয়ার জন্য শহীদ হতে চাইছেন। এবার আপনারা বলবেন তো যে শহীদ মানে না, মানে প্রতিকুর রহমান যা বলেছেন, মানে যেদিন থেকে দলটা ছাড়বেন বলেছেন, যেভাবে বলেছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে কিন্তু একটা শহীদ হওয়ার একটা প্রচ্ছন্ন ইচ্ছে রয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এই শহীদটা কাদের কাছে? না দলের যে সমস্ত সদস্য, সমর্থক, যারা বাম মনোভাবাপন্ন মানুষ, তাদের কাছে। এটা কেন দরকার? কারণ যত শহীদ মনে করে লোকে সহানুভূতির বন্যা বইয়ে দেবে, তত তার জন্যে হয়তো একটা জনসমর্থন তৈরি হবে। এই জনসমর্থনটা শেষ পর্যন্ত হয়তো ভোটের বাক্সেও হাজির হবে। এটাই তো ভাবনা। আলটিমেটলি সমস্ত চাওয়ার পেছনে একটা পাওয়ার হিসেব থাকছে। এটাই আজকে খুব পরিষ্কার করে মনে হচ্ছে, জানেন তো। কারণ শোনাই তো যাচ্ছে, কালকে তিনি নাকি ওই মাতৃভাষা দিবসের দিন কমিউনিজমের সমস্ত মায়া মোহ ত্যাগ করে তৃণমূলে চলে যেতে পারে। এবার দেখুন, কাল পর্যন্ত একটা কথা ভাবছিলাম, এই যে একটা তরুণ তুর্কি, মানে এই নামেই সবাই বামেরা কালকে অবধি চারপাশে দেখছিলাম বক্তব্য রাখছিলেন। তা সত্যিই তো একটা তরুণ ব্রিগেড, যারা এমন একটা পার্টি করছিলেন যে পার্টিটার সাম্প্রতিককালের মধ্যে, অর্থাৎ যত দূর দেখা যাচ্ছে তার মধ্যে ক্ষমতায় চলে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই পার্টিটা যখন একদল শিক্ষিত আদর্শবান তরুণ তারা পার্টিটাকে মনোপ্রাণ ঢেলে করেন, তখন বুঝতে হবে তারা কিছু পাওয়ার কথা ভাবছিলেন না, একটা আদর্শগত মানে ভাবনা চিন্তার থেকে করছিলেন, একটা সুস্থ চিন্তা। কাল পর্যন্ত ওই জন্য ভাবছিলাম এটা আদর্শগত সংঘাত। কিন্তু এখন কালকের পর, কালকে প্রতিকূলের বেশ কিছু বক্তব্য শোনার পর কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন মনের মধ্যে উকি দিচ্ছে, ধীরে ধীরে আসছে। আচ্ছা, প্রতিকূল কি ভেবে দেখুন এমন কোনো মুখ বা সংগঠক যিনি চলে গেলে পার্টির বিরাট ক্ষতি হয়ে যাবে? সে যতই 4% পার্টি হোক, বা ওই বিরোধীরা যতই বলুক যে এখন পার্টিটা সংখ্যার বিচারে, মানে ওই আসন সংখ্যার বিচারে শূন্য, তিনি কি নিদের পক্ষে সৈফুদ্দিন চৌধুরী বা সমীর পুততুণ্ডুদের সমতুল্য? এইভাবেই তো সমস্ত কিছুকে বিশ্লেষণ করা হয় মাপকাঠিতে। রাজনীতিকরাই করেন সবসময়, তারা ওই আরেকটা জিনিসের পরিপ্রেক্ষিতে একটা জিনিসকে বিচার করার চেষ্টা করেন। আমরাও সেরকমভাবেই করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। দেখুন, সমীর পুততুণ্ড যেদিন পার্টি ছেড়েছিলেন, সিপিআইএমের অনেকে বলেছিলেন দক্ষিণ 24 পরগনার জেলা সংগঠনে একেবারে শেষে শুরু হয়ে গেল। সেটার অনেকটাই মিলে গেছে। সেই সময় ওই ভাবনাটা যে ঠিক ছিল
সেটা প্রমাণ করে যে খোদ জ্যোতি বসুও চেষ্টা করেছিলেন তাকে আটকাতে। সাইফুদ্দিন চৌধুরী, সমীর পুততুণ্ডরা নীতি আদর্শের কারণে সিপিআইএম ছেড়েছিলেন, কিন্তু বামপন্থার আদর্শ ছাড়েননি, বা ওই সংসদীয় কোনো সুযোগ সুবিধা পাবেন বলে অন্য কোনো দলে যাদের মধ্যে সেই সম্ভাবনাটা ছিল, দেওয়ার সুযোগটা ছিল বা পাওয়ার সুযোগটা ছিল, সেখানে গিয়ে নাম লেখাননি। সোজা কথায় সুযোগ থাকলেও ডানপন্থী তৃণমূলে যুক্ত হননি। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে যে সহায়তা সমীর পুততুণ্ড করেছিলেন, তার প্রতিদানে ওই যাদবপুর লোকসভায় তৃণমূলের হয়ে সাইফুদ্দিন চৌধুরী দাঁড়াতে পারতেন, আরেকবার লোকসভায় পৌঁছে যেতে পারতেন। কিন্তু সাইফুদ্দিনরা আপোষের রাস্তায় হাঁটেননি, অর্থাৎ তারা নিজেদের প্রতীকে দাঁড়াতে চেয়েছিলেন, তৃণমূলের প্রতীক গ্রহণ করতে রাজি হননি। সেইটা প্রত্যাখ্যান করেছিলেন বলেই তারা ওই যাদবপুর লোকসভায় কবির সুমনকে প্রার্থী করেছিল তৃণমূল, আমরা দেখতে পেয়েছিলাম। আসলে নীতি আদর্শের দোহাই দিয়ে সেই নীতি আদর্শকেই বিসর্জন দিতে চাননি সাইফুদ্দিনরা। আজ রেজ্জাক মোল্লার কথা মনে পড়ছে। মানে দেখুন, ওই জবে 2011 সাল থেকে যদি আমরা ধরি, রেজ্জাক মোল্লা থেকে আজকে প্রতিকুর রহমান পর্যন্ত, প্রতিকুরের আপত্তি থাকতে পারে অবশ্য, এখনও তো তিনি সরকারিভাবে ওখানে জয়েন করেননি, পতাকাটা হাতে নেননি, নিয়ে নেবেন এখন অবধি যা শোনা যাচ্ছে। মাঝখানে আরেকজন আছেন ঋতব্রত, এখন সাংসদ। তো এই মানে রেজ্জাক মোল্লা থেকে প্রতিকুর ভায়া ঋতব্রত, এই সময়টা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে 2011 থেকে যে মুষ্টিমেয় কিছু বাম নেতা দলত্যাগ করেছেন, তার প্রেক্ষাপটটা কি ছিল। দেখুন, রেজ্জাক মোল্লা সাংগঠনিক দিক থেকে অনেক প্রবীণ এবং দক্ষ ছিলেন, তার সঙ্গে এই মুহূর্তে অন্য কারোর প্রতিকুরের মানে সাংগঠনিক দক্ষতার কোনো তুলনা করা যাবে কি না এটা বলা খুব মুশকিল, কারণ যদি ফলটাই শেষ কথা হয়, একটা সময় পর্যন্ত তারা তো সেই ফলটা এনে দিয়েছিলেন, সুতরাং আমরা তাদের ধরতে পারি যে সাংগঠনিক দিক থেকে অভিজ্ঞ এবং সফল ছিলেন। কিন্তু প্রতিকুর যেভাবে ব্যক্তি মোহাম্মদ সেলিমকে কাঠগড়ায় তুলেছেন, একইভাবে তো রেজ্জাক মোল্লাও একদিন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে শিখণ্ডী করে দল ছেড়েছিলেন, ব্যর্থতার দায় তার ওপর চাপিয়েছিলেন। তাই প্রতিকুরের গভীরে পৌঁছতে গেলে প্রয়াত রেজ্জাক মোল্লার একটা কথা আজকে অন্তত শোনাতে হবে, যে কথাটা না শোনালেই না। না বলার কি আর আছে, কষ্ট হচ্ছে। এতদিন ধরে একটা কাজ করেছি, এখন লোকরা চলে গেল। স্মৃতি তো অনেক, খুব সহজ লোক, অনেস্ট লোক। অর্থাৎ তার হয়তো একটা সময়ের বিশ্লেষণ ভুল হয়েছিল, এই শেষ বয়সে গিয়ে সেটা মনে পড়েছিল রেজ্জাক মোল্লার। আচ্ছা, প্রতিকুর পর্বে প্রথমে কি মনে হচ্ছিল একবার একটু খেয়াল করে দেখুন তো। ওই যা বলছিলাম, এই দুর্দিনেও একজন আদর্শবাদী নেতা মানুষের জন্য কাজ করতে চাইছেন, কাজ করতে পারছেন না, তাকে কোণঠাসা করা হচ্ছে দলীয় রাজনীতিতে, তাই জন্য তিনি ছটফট করছেন, সেই জন্যেই সংঘাত আর সেই জন্যেই বিদ্রোহ। সোজা কথায় মনে হচ্ছিল অবিচারের শিকার। এই ধারণাটাই তো তৈরি করতে চাইছিলেন প্রাথমিকভাবে প্রতিকুরও, তাই জন্যেই সহানুভূতির হাওয়া বইছিল। এই সহানুভূতিটাই তো রেজ্জাক মোল্লা বা ঋতব্রতর ওই দল বদলের সময় দেখা যায়নি। এরা তৃণমূলে কখন গেছিলেন? একজন দলের ক্ষমতা চলে যাওয়ার পর, আর আরেকজন দল থেকে বহিষ্কারের পর। মানে যে নীতি আদর্শের অজুহাত দেওয়া হয়েছিল সেগুলো আসলে ছিল ব্যক্তি স্বার্থ। তখনকার ক্ষোভ প্রকাশগুলো ছিল আসলে তৃণমূলে ঢোকার রাস্তা তৈরি করার চেষ্টা। ঋতব্রতর বিরুদ্ধে খেয়াল করে দেখুন, অকমিউনিস্ট সুলভ আচরণের অভিযোগ উঠেছিল, মহিলা ঘটিত অভিযোগ ছিল তার বিরুদ্ধে, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছিল, কেস ফাইল হয়েছিল পুলিশে তার বিরুদ্ধে। এক মহিলা তিনি অভিযোগ জানিয়েছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ছিল এবং প্রতারণার অভিযোগ ছিল বিবিধ। এবার
সেই কথাগুলো প্রকাশ্যে আসার পর এবং অকমিউনিস্ট সুলভ জীবনযাপনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, আর তিনি শটান গিয়ে তৃণমূলে যোগদান করে ফেলেন। এখন সাংসদ, সুতরাং বলতেই পারেন যে অভিযোগগুলো তখন উঠেছিল সেই অভিযোগগুলো তৃণমূলে ঢোকার পথে তার কোনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি, এটাই তার কৃতিত্ব, তিনি বোঝাতে পেরেছিলেন। এবার প্রতিকূর, তিনিও কি সেই ধারারই ফসল? মন দিয়ে খেয়াল করুন, প্রতিকূর প্রথমে কি বলেছিলেন? যা বলবেন দলের অন্দরে বলবেন। এবার এতে করে বামপন্থীদের মনে সহানুভূতি জেগেছিল। আদর্শগত সংঘাত হলে কি করতে পারতেন? দলের মুখোমুখি হতে পারতেন। কিন্তু বিমান বসুর ডাকের পরে অজুহাত খাড়া করেছেন, আদর্শের কথা বলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারতেন, যেরকমটা নাকি এক তরুণ নেত্রী ভাবনা চিন্তা করছেন বলে শোনা যাচ্ছে। এবার প্রতিকূরের কথাগুলো যে আসলে অজুহাত, কিভাবে সেটা স্পষ্ট হলো? একে একে আসছে। প্রথম অভিযোগ চিঠি ফাঁস, অথচ তা নিয়ে কোনো বৈঠকে বসলেন না, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি করতে বাধ্য হলেন। অর্থাৎ যখনই তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন, সেই দিন থেকে তৃণমূল আস্তে আস্তে তাকে দিয়ে ওই ট্রানজিশনটা যেটা বলে না, রাস্তাটা তিনি কি ধ্বনি দিতে দিতে পার হবেন, মাঝখানের রাস্তাটা সিপিআইএম থেকে তৃণমূল অবধি, সেই মন্ত্রটা বলে দিয়েছে। এটা হচ্ছে প্রায়শ্চিত্তের মতো, জানেন তো, প্রায়শ্চিত্ত করিয়ে ধর্মান্তরণ করা হয় সেরকম আর কি। সেটা তিনি করে ফেললেন, তারপর দলে ফিরবেন না বলে দিলেন। কিন্তু তিনি কি এক্সপেক্ট করেছিলেন? দল তাকে শহীদ করে দেবে, তাকে বহিষ্কার করবে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে করা হয়েছে। কিন্তু দল তাতেও কোনো পদক্ষেপ বা তার বিরুদ্ধে গরমাগরম বিবৃতি কিচ্ছু দিল না। এটা তার জন্য চাপের হয়ে গেছে। এরপর কি হলো? 3টে শিখণ্ডী তিনি খাড়া করেছেন। এই কালকের বক্তব্য থেকেই দেখছিলাম, এবার আস্তে আস্তে দল যদি তার বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতো, তার বিরুদ্ধে আক্রমণ করত, তাহলে কিন্তু তার পক্ষে তার জবাব দিতে গিয়ে পাল্টা বক্তব্য রাখাটা অনেক সহজ হয়ে যেত। দল চুপ, কিন্তু বলতে তো হবে, কারণ তাকে বলে দেওয়া হয়েছে বলতে হবে, তার নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। সেই অবস্থানটা পরিষ্কার করার তাগিদে কালকে যে বক্তব্য রেখেছেন, তার মূল মন্ত্র তো হচ্ছে চাওয়া পাওয়ার হিসেব। বললেন না, দুটো জিনিস খেয়াল করছিলাম, খট করে কানে লাগলো, জানেন তো। এক, তিনি বারবার তিনি যে প্রতিকূর রহমান, তিনি যে প্রতিকূর ভট্টাচার্য বা মুখার্জি হলে তাকে কোনো রকম অবিচারের শিকার হতে হতো না, এটা বলার মধ্যে দিয়ে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক তাসটা কি খেলে দিলেন না? স্বাভাবিক, এখন এই ধর্মীয় রাজনীতিটা চলছে, সেই রাজনীতির ফসল যদি সব রাজনৈতিক দল তুলতেই পারে, ভোটের রাজনীতিতে সবাই যদি সেই ফসলটা তোলার জন্যই ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তিনি আর বাদ যাবেন কেন? কারণ তিনি তো ওই রাজনীতিতেই পৌঁছানোর চেষ্টা করছেন, চাওয়া পাওয়ার হিসেব করছেন। 2, আরও পরিষ্কার করে দিলেন মুখার্জি বেশি পেয়েছেন বলে। আর 3, বললেন বাংলা বাঁচাও যাত্রায় তিনি ব্রাত্য ছিলেন। এটা একটা দলীয় বিষয়, এটা দলের ভেতর তিনি আলোচনা চালাতে পারতেন, অভিযোগ করতে পারতেন, লড়াই করতে পারতেন, বা অন্যান্য রাস্তা ছিল। এবং তার সঙ্গে সঙ্গে তার এই যে ক্ষোভের জায়গাটা, অর্থাৎ ওই মুখার্জি মানে মীনাক্ষী মুখার্জি এবং শতরূপ ঘোষ, তার বিরুদ্ধেও যে তার বিস্তর ক্ষোভ টোভ, সেটা যে পরিষ্কার হয়ে গেছিল, তখন তো মনে হচ্ছিল যে সত্যিই কি তিনি বঞ্চিত। এবার বঞ্চিত হলে কি ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বঞ্চিত, এটাও তো একটু বোঝার দরকার। দেখা গেল যে বঞ্চিতর যে হিসেবটা, সেটা হয়তো কি পেয়েছেন সেই জায়গার থেকে, মানে পেলাম না, ওরা পেয়েছেন আমি পেলাম না, এটা বলা মানেই তো তিনি আরও কিছু চেয়েছিলেন। কিন্তু কি পেয়েছিলেন সেটা আগে জানা দরকার। দেখুন, শতরূপের 2 বছর আগেই তো তিনি রাজ্য কমিটিতে গেছেন। বাংলা বাঁচাও যাত্রায় তাকে ব্রাত্য করার কথা বলছেন, কিন্তু তার ঝাঁঝালো ভাষণগুলো সমাজ মাধ্যমে এখনও টাটকা। এই ভাষণগুলো কিন্তু খুব মুশকিলে, মানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন ভোটে, বা তারপরেও এই বাংলা বাঁচাও যাত্রায় তার যে তৃণমূলকে আক্রমণ করে ভাষণগুলো, তৃণমূলকে তিনি যেভাবে দেখেছিলেন, যে রূপে দেখেছিলেন, সেগুলো এবার তিনি কোন রূপে দেখবেন
অর্থাৎ রাতারাতি তৃণমূলে সেই রূপগুলো বদলে তার চোখে কীভাবে ধরা পড়বে সেটা জানার আগ্রহ রইল, কিন্তু সেটা নিয়ে খুব একটা আমরা বিস্মিত হব না, কারণ এটা আমরা অতীতে রাজনৈতিক নেতাদের এই যাতায়াত থেকে বুঝে গেছি। ওরা চটজলদি তাদের দৃষ্টিভঙ্গিটা বদলে যায়, আসল দৃষ্টিটা নাকি আরেকটা দলে গেলে ফোটে। এবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের থেকে তিনি কম পেয়েছেন মানে খেয়াল করে দেখুন, রাজ্য কমিটিতে আছেন, খুব কম বয়সে রাজ্য কমিটিতে ঢুকেছেন, এটাও একটা বেশ নিদর্শন স্বরূপ দেখা যায়। দীর্ঘদিন এসএফআইয়ের সভাপতি ছিলেন, দীর্ঘদিন সর্বভারতীয় সভাপতি ছিলেন, অনেকগুলো পোস্ট তিনি হোল্ড করেছেন আর কি। অর্থাৎ কম পেয়েছেন এই বক্তব্যটা প্রমাণ করে নীতি আদর্শের অজুহাতে চাওয়া পাওয়াটাই আসল। প্রতিকূল কিন্তু সেটা প্রমাণ করে চালনি। এবার দল তারপরেও তাকে বহিষ্কার করেনি, উল্টে মোহাম্মদ সেলিম আজও প্রতিকূলকে যে সন্তান সম বলেছেন, এটার মধ্যেও একটা সূক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে। যে সহানুভূতিটা দলের ভেতরে তিনি তৈরি করতে চেয়েছিলেন সেই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা। রাজনীতিকরা রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। সুতরাং তারা নিজেদের দিকটা তারা আটকে দিল। দেখুন, রাজ্য সম্পাদক তিনি ওই হুমায়ুন কবিরের সাথে বৈঠক করে ঠিক করেছেন না ভুল, সেটা তার দল ঠিক করবে, বা আপাত দৃষ্টিতে সেটার মধ্যে আমরা হয়তো ওই মানে একটা তীব্র প্রচেষ্টা, একটা ওই শূন্য থেকে ওঠার সেটা দেখতে পারি। সেটাকে ঠিক ভুল এটা বলার জায়গা রয়েছে। আর ব্যক্তিকে নিশানা করে গব্বর বলে দিয়েছেন প্রতিকূল। প্রশ্ন একটাই, সেলিমকে গব্বর বলতে পারলেও গদ্দার কি বলতে পারবেন তিনি? বরং গদ্দার বলার সুযোগটা তো তারা পেয়ে গেলেন যাদের লড়াইয়ের মাঝপথে তিনি ছেড়ে দিয়ে অন্য দলে পা বাড়ালেন। এক্সেল করবে কি রাখবে জানাতে পারতো, জানায়নি কেন? এখন 2008 সালে সক্রিয় রাজনীতি, 8 থেকে আজকের 26 এই জার্নিটা, এই দলবদলের অফার আসেনি, পয়সার অফার আসেনি, উচ্চাকাঙ্ক্ষার অফার আসেনি, তাহলে তখন গেলাম না কেন, এখন আসলাম কেন? স্বাভাবিকভাবে সেই সমস্ত কর্মীদের কাছে এটুকু বলা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন, আমার আর অন্য কোনো রাস্তা নেই আমার সামনে। আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়, এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, এখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কই সিপিএম এর বড় কোনো নেতার তো হিম্মত হলো না, যারা বড় বড় কথা বলে। শফিকুর রহমান পার্টির কর্তব্য পালন করেছে, লড়েছে তো বটে ছেলেটা তার মতো করে। এটা ঠিক যেটা কুণাল ঘোষ বলেছেন না, এইটা যদি বুঝে নিতে পারেন এটাই কিন্তু সার কথা। এখন পার্টি টার্টি মোটামুটি একটা প্রফেশনাল, হ্যাঁ, একটা কনসার্নের মতো, একটা কোম্পানির মতো। সেখানে আপনারা যাবেন, যারা ঢুকবেন তারা তাদের ওই পেশাদারি দায়িত্ব পালন করবেন, কাজ যখন যা দেওয়া হবে সেটা করবেন, বুঝে নিয়ে চলে যাবেন। সবাই তো এই বুঝে নেওয়ার কাজটা খুব ভালো মতোই করছেন, যার জন্য সবাই ইনক্রিমেন্ট চান, প্রমোশন চান, ঠিকই আছে। এই চাওয়াটার মধ্যে যদি সত্যি বলছি কোনো ভুল নেই। দেখুন, সেলিম যাচ্ছেন হুমায়ুনের কাছে আর প্রতিকূলকে দলে নিতে চাইছে তৃণমূল। এই যে পরপর ঘটনার যে এত ঘন ঘটা, এটা কখন হয়? তার মানে যখন ভোট ঘনিয়ে আসে। এবার ভোটের আগে এবার তো আরও কিছু ঘনঘটা তৈরি হয়ে গেছে। মানে এসআইআরের চূড়ান্ত তালিকা বেরিয়ে গেলে এ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, তখন আনুষ্ঠানিকভাবে রাজ্যের প্রশাসনের দায়িত্বও চলে যাবে কমিশনের হাতে। মানে রাজ্য সরকারের ক্ষমতা কমিশনের কাছে চলে যাবে। কিন্তু তার আগেই যা ঘটলো তাকে তো এক তৃতীয় শক্তির উত্থান বলতেই পারে। এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বেনজির রায়ে বল এখন চলে গেছে জুডিশিয়াল অফিসারদের কোর্টে, মানে বিচারক, বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত তাদের কোর্টে। এটাই তো সুপ্রিম কোর্ট বলেছে। এবার একে চাইলে তৃতীয় শক্তি না বলে থার্ড আম্পায়ারও বলতে পারেন। হ্যাঁ, এখন এই বিশ্বকাপের ব্যাপার চলছে তো, ক্রিকেটটা চলছে ওই ধরনের। কারণ এ রাজ্যের এসআইআরে আপাতত এই জুডিশিয়াল অফিসাররাই শিরোধার্য হয়ে গেলেন, শেষ কথাটা তারাই বলবেন, অন্তত তেমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার আর কমিশনকে তার মানে যদি মাঠে থাকা দুই আম্পায়ার ধরে নেন,
তাহলে এবার এই তৃতীয় আম্পায়ারকে ডাকতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট, এইটা আপনাদের ধরতে হবে। কেন? কারণটাও স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। কারণ দুই আম্পায়ারের একে অপরের ওপর আস্থা নেই। বিচারপতির ভাষায় ট্রাস্ট ডেফিসিট, বিশ্বাসের অভাব। আর তার জেরেই এসআইআর নিয়ে এ রাজ্যে একে বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইটাই তো মানে এই বেনজির সৃষ্টিটার কথাটা কিন্তু আমরা বলছি না, এটা এবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে আটকে আছেন বহু ভোটার, আটকে আছেন মানে ঝুলে আছেন বলতে পারেন। এবং সেটাও এই মাঝখানে বিভিন্ন যে নির্বাচনী আধিকারিকরা আছেন তারা কার হয়ে কাজ করছে, নির্বাচন কমিশনাররা রাজ্য সরকারের, সেটা নিয়েও একটা চাপানুতরের জায়গা আছে। তারা ভুল করে বহু ভুল ভ্রান্তিকে না দেখে তাদের নাম আপলোড করে দিয়েছেন, নাকি তারা ইচ্ছাকৃতভাবে করেছেন, নাকি আটকে রেখেছেন কাজটা ইচ্ছাকৃতভাবে, তারা স্লো করে দিয়েছেন, ধীর গতিতে করছেন, এরকম বিবিধ প্রশ্ন উঠছে আর কি। আদালত মনে করেছে সেই যে এত ভোটার ঝুলে রয়েছেন, বিশেষ করে যাদের ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই ভোটাররা চূড়ান্ত তালিকায় থাকবেন কি থাকবেন না এটা নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো জরুরি। এবং এর জন্য পশ্চিমবঙ্গে বিচার বিভাগীয় হস্তক্ষেপ ছাড়া আর কোনো গতি নেই। ভাবুন, গোটা দেশের মধ্যে বোধহয় একমাত্র রাজ্য যেখানে প্রত্যেকটা জিনিস ইদানিংকালে শুরু হয় আর শেষ হয় পুরোটাই আদালতে। হ্যাঁ, আপনাদের মাঝে মধ্যে কিন্তু সংশয় জাগতে পারে, তাহলে আর এখানে এত রাজনৈতিক দল, এত সরকার, এই কমিশন, এত কিছুর দরকার কি আছে? শুরুতেই কোর্টে চলে যাওয়া, কোর্ট যেটা বলে দেবে সেটাই হয়ে যাওয়া, গল্প শেষ। এই যে বলেছে এবার বিচার বিভাগীয় হস্তক্ষেপ, সেটা কীরকম জানেন? প্রত্যেকটা জেলায় কর্মরত আর অবসরপ্রাপ্ত জেলা বিচারকদের দিয়ে একটা দল তৈরির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। এবং নির্দেশ অনুযায়ী ভোটারের নাম অন্তর্ভুক্তি বা বহিষ্কারের প্রশ্নে এই জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে যাবে বলে কোর্ট জানিয়ে দিয়েছে। মানে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে গণ্য করতে হবে। মানে দাঁড়ালো হচ্ছে সোজা বাংলায়, রাজ্যের বিচার বিভাগে কর্মরত আর অবসরপ্রাপ্ত একদল অফিসারই এসআইআরের এই শেষ ল্যাপটায় আম্পায়ারিংয়ের দায়িত্বটা সামলাবে। এবার দেখুন, এইটা যে মুহূর্ত থেকে হবে আরেকটা জিনিসও হবে, জানেন তো? ইদানিংকালে দেখবেন সমস্ত রাজনৈতিক দল এই বিচারকদেরও নিজের নিজের মতো করে একটা বিশ্লেষণের রাস্তায় চলে যায়। আমরা তো পোস্টার টোস্টার পড়তে দেখেছি বিচারকদের বিরুদ্ধে, একদম রাজনৈতিক টাইপের পোস্টার। এর তরফে কথা বলেন, ওর তরফে কথা বলেন, ঠিক বলেন না, উদ্দেশ্য প্রণোদিত বলেন। এই সমস্ত বক্তব্যগুলো আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে বারবার শুনেছি। তার মানে যে মুহূর্ত থেকে এই টিমটা তৈরির কথাটা হয়ে যাবে, আমার ধারণা রাজনৈতিক দলগুলো কিন্তু খাতা কলম নিয়ে বসে গেছেন এখন। ভোটার তালিকার মতো এবার নির্বাচকদের তালিকা, মানে ওই যারা আম্পায়ারিং করবেন আর কি, এক্ষেত্রে এই বিচারকদের তালিকা, এই তালিকাটা নিয়ে তারা এখন নিশ্চয়ই মনে মনে আমার ওর এরকম হিসেব টিসেব কষতে শুরু করেছে। মজার ব্যাপার একটা। এবার তৃণমূল একে নিজেদের জয় বলেই দাবি করছে, আর বিজেপি মনে করিয়ে দিচ্ছে গোটা প্রক্রিয়াটাই হবে হাইকোর্টের গড়ে দেওয়া কমিটি নিয়ে। মানে এটা নিয়ে না ওই অর্ধেক গ্লাস ভর্তি আর অর্ধেক গ্লাস ফাঁকার তর্ক হয়ে গেছে আর কি, চলবে এটা। কিন্তু একটা বিষয় কিন্তু নিশ্চিত, জানেন তো, এবার হাইকোর্টের নির্দেশে রাজ্যের বর্তমান এবং প্রাক্তন এই জুডিশিয়াল অফিসাররা এসআইআরের নাম বাদ দেওয়ার সিদ্ধান্তটা যেহেতু নেবেন, এবার এই নাম বাদ যাওয়া নিয়ে মানে এই তৃণমূল যে বলছিল না অন্যায়ভাবে বাদ ফাদ যাবে, আগুন জ্বালিয়ে দেবেন তারা বৈধ ভোটারের নাম টাম চলে গেলে, মানে সোজা কথায় নাম বাদ যাওয়ার দায়, দায়িত্ব, দোষ এগুলো কি আর কমিশনের ওপর চাপাতে পারবে তৃণমূল? এটাই ছোট্ট প্রশ্ন। স্পেশাল রোল অবজারভারদের ডিসিশন ইজ নট নাথিং, তারা কোনো ডিসাইডই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। যার ডিসিশন নেওয়ার ফাইনাল ডিসিশন জুডিশিয়াল অফিসাররা নেবে, সেটা যার পক্ষেই যাবে বা যার পক্ষে যাবে না সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমরা ধন্যবাদ জানাই বাংলার মানুষ মহামান্য সুপ্রিম কোর্টের এই
নির্দেশকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এর আগেও অনেক কিছু রায় দিয়েছেন। আপনাদের রায় কি মুখ্যমন্ত্রী মানছেন না? সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে বলল দায়িত্ব নিতে। ভাবা যায় এক্সিকিউটিভ ফেল করলো বলে জুডিশিয়ারিকে দায়িত্ব নিতে হলো? একটা রাজ্যের সরকার কোনো মান সম্মান থাকে? যা পেয়েছি ভাবা যায় না, আমরা ভাবিনি কখনো দিন। আমি এটা ভাবতেই পারিনি আজ সকালবেলায় যে এরকম একটা অর্ডার পাবো। অত্যন্ত খুশি, ভীষণ ভালো, দারুণ হলো। সারা পশ্চিমবাংলায় সমস্ত আমাদের কর্মীরা জেগে উঠবে, একদম চাঙ্গা হয়ে যাবে। একদম দেখুন না কেমন চাঙ্গা হয়। যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে ইনভলভ করার, এটা একটা রাজ্যের জন্য লজ্জার। এর আগের বিভাজন হয়েছিল এনআরসির নামে, এবারের বিভাজন এসআইআর এর নামে। সেখানে দেখাবে উকিলের ড্রেস পরে দিদি রক্ষা করছে। এবারে নির্বাচনে দিদির প্রতীক চিহ্ন যাই থাক, উকিলের ড্রেস থাকবে। মানে কেন্দ্র থেকে আসা রোল অবজারভারের ওপর এবার দায়িত্ব পাচ্ছেন এই রাজ্যের জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার আগেই এসআইআর নিয়ে কিন্তু হতাশার একটা সুর শোনা গেছে সুকান্ত মজুমদারের কথায়। তার দাবি কি, শেষ পর্যন্ত তো বেশ কিছু অনুপ্রবেশকারীকে বাঁচিয়ে দিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁচিয়ে মানে ওই ভোটার তালিকায় রেখে দিতে তিনি সফল, এটাই হয়তো তাদের মনে হচ্ছে। মানে রাজ্যের ভোটার তালিকায় বেনজল ঢুকে থাকার দাবিটা, সেটা যেটা শুরু থেকেই করছিল বিজেপি, এখন এসআইআর শেষ পর্বে এসেও সে একই জায়গায় আটকে আছে। এসআইআরের ছাঁকনিতেই ওই ভোটার তালিকার ভূত তাড়ানো হবে এরকম প্রচার যে এতদিন ধরে চালিয়ে এসছে, তারপর যে ওই কেউ 1 কোটি কেউ 1.5 কোটি নাম বাদ যায় বলে প্রচার করেছিলেন, কিন্তু শেষ পর্বে এসে সেই হিসেবটা তার মানে গুলিয়ে গেছে। এসআইআরের শুরুতে মৃত, অনুপস্থিত, নিখোঁজ ভোটার মিলে মোট 58 লক্ষকে চিহ্নিত করেছিল কমিশন। খসড়া তালিকার থেকে তাদের নাম বাদ পড়েছিল। আর এখন যা খবর, শুনানিতে আরও 10 লক্ষ নাম নিয়ে বিতর্ক আছে। এবার পুরোটাই যদি বিতর্কিত হয় এবং পুরোটাই যদি বাদ যায়, তাহলে সংখ্যাটা মেরে কেটে 68 লক্ষে দাঁড়াবে। মানে যেটা বিজেপি নেতারা দাবি করেছিলেন তার হাফের কাছাকাছি। তাছাড়া এটাও মনে রাখতে হবে, এসআইআর হচ্ছে প্রায় 23-24 বছর পর। ফলে স্বাভাবিক নিয়মেই মৃত আর স্থানান্তরিত একটা বড় সংখ্যার নাম এই তালিকার থেকে বাদ যাওয়ার কথা। সেই সংখ্যাটা 70 লক্ষ থেকে 1 কোটি হওয়াটাই স্বাভাবিক ছিল। এই রকমই তো মোটামুটি যারা এটার সঙ্গে যুক্ত, যেমন জওহর সরকার, তার অতীত নির্বাচনী অভিজ্ঞতার থেকে এই অভিজ্ঞ আমলা এরকমই একটা হিসেব দেখিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে কি জানেন, যে কটা রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে হয়তো এ রাজ্যেই সব থেকে কম নাম বাদ পড়তে পারে। শনিবার এসআইআর মামলায় শুনানিতে ওই সুপ্রিম কোর্টকে সে কথাটা তো জানিয়েছে কমিশন। মানে বিজেপির দাবি মতো নাম যে ভোটার তালিকার থেকে বাদ পড়ছে না সেটা পরিষ্কার, তাই সুকান্ত মজুমদাররা হতাশ হতেই পারেন। কিন্তু ঠান্ডা মাথায় দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় বেনজল রেখে দিয়েছে, মানে বাদ পড়াটা আটকে দিয়েছে, এটা বলার মধ্যে দিয়ে বিজেপি কিন্তু ভবিষ্যতের রাস্তা খুলে রাখার চেষ্টা করছে, এটাও ধরা যেতে পারে। মানে যদি কোনোভাবে তারা ভোটে বেকায়দায় পড়েন, তখন তারা বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদের ওই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়নি, তারা থেকে গেছিলেন এবং সেই জন্যেই এই যাবতীয় কার্যকলাপ হয়েছে। আরও হয়তো কিছু বাদ যাবে, যা শোনা যাচ্ছে কানাঘুষো এদিক ওদিক থেকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে বাঁচিয়ে ফেলেছেন, অনেক অনুপ্রবেশকারীকে বাঁচিয়ে ফেলেছেন, এটা তাদের সাফল্য, তৃণমূল কংগ্রেসের সাফল্য। তবে এই সাফল্যতে বেশি হাসার কোনো কারণ নেই। তো মজুমদার কি বলতে চাইছে, নির্বাচন কমিশনার ওদের চাকর বাকর নয়, এখন তৃণমূল কংগ্রেসের কথা শুনে চলছে? আমি জানি না। সুকান্ত মজুমদার এই দাবি যদি সত্যি হয়, দুটো অর্থ। এক হচ্ছে অনুপ্রবেশকারী রয়েছে মানে অপদার্থ অমিত শাহ, তার স্বরাষ্ট্রমন্ত্রক অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ। আর 2, অপদার্থ নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেটের মন্ত্রী যারা ভ্যানিশ কুমারকে নিয়োগ করেছিলেন নির্বাচন কমিশনার হিসেবে। এবং কে অপদার্থ সেটা সুকান্ত মজুমদার ব্যাখ্যা করুন। ডুয়ার্সের লাটাগুড়িতে না কাল ওই সরকারি রিসর্টে একটা দলছুট দাঁতাল ঢুকে পড়েছিল, জানেন তো। বেশ কিছুক্ষণ এদিক ওদিক রিসর্টের এপাশে ওপাশে গোঁতা মেরে ঘুরে বেরিয়েছে। এবার একটা বুনো হাতি ঢুকে পড়েছে। স্বাভাবিকভাবেই পর্যটকরা যারা ওই রিসর্টে ছিলেন তারা তো আতঙ্কে কাঠ হয়ে গেছিল। আর ওদিকে অচেনা পরিবেশ পেয়ে হাতিটাও ঘাবড়ে গেছিল। শেষ পর্যন্ত পাঁচিলের গ্রিল ভেঙে সে বেরিয়ে যায়। সবাই স্বস্তিতে নিশ্চিন্ত হন আর কি। কিন্তু বন উন্নয়ন দপ্তরের চোখে হাতিটা তো অনুপ্রবেশকারী, তার জঙ্গলে থাকার কথা।
এবার রিসর্টে এসে এই পর্যটকদের সঙ্গে দেখা করে যাওয়ার কথা না, আবার হাতির চোখে দেখা যাবে হয়তো পর্যটকরা অনুপ্রবেশকারী, কারণ রিসর্ট তার জঙ্গলের এলাকার মধ্যে হয়েছে, মানুষ তার এলাকায় ঢুকেছে। মানে অনুপ্রবেশ নিয়ে মানুষ আর হাতির বক্তব্য যে আলাদা হবে এটা বুঝতে পারছেন। তেমনি অনুপ্রবেশ নিয়ে বিজেপি আর তৃণমূলের বক্তব্যটা, নিজের বক্তব্যটা সেটা যে বিপরীতমুখী হবে এটাও বুঝতে পারছেন। কিন্তু আজ থেকে এই যে রায়টা হলো, অর্থাৎ পুরো বিষয়টা বিচার বিভাগের তত্ত্বাবধানে হবে, এরপর কিন্তু সবার বক্তব্য বদলে যাবে। এবার যা কিছু হবে, হ্যাঁ, আঙুল তুলতে হবে। যদি কারোর কিছু বাদ ঠাত যাওয়া নিয়ে আপত্তি থাকে তাহলে বিচার বিভাগের দিকে তুলতে হবে। বলুন তো, ভোটের আগে সেই দুঃসাহস বা ঝুঁকি কেউ দেখাবেন? তবে আপাতত এ নিয়ে যেটা রাজনীতি করার সেটা কিন্তু দুপক্ষ করে ফেলেছে। তৃণমূল তাই জন্য এখন ব্যস্ত তাদের প্রার্থী তালিকা নিয়ে। আমরা যা খবর পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই আইপ্যাকের ওই প্রতীক জৈন, তিনজনে মিলে তৃণমূলের ওই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে একটা লম্বা বৈঠক করেছে। লম্বা হয় স্বাভাবিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তৃণমূলের প্রার্থী তালিকা জেনে নিতেই প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিয়েছিল। এটা নিয়ে সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে। সেবার সত্যিই যদি প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়ে থাকে তাহলে নতুন করে তৈরি করতে তো লম্বা বৈঠক করতেই হবে। আবার ওই অভিযান একটা অজুহাতও তাদের হাতে তুলে দিতে পারে। মানে ধরুন কারুর নাম বাদ দেওয়া গেল, তার তো খারাপ লাগবে, তাকে তখন বলা যাবে যে তোমার নামটাই তো ছিল, কিন্তু ইডি অভিযান করায় বিজেপি তোমার নামটা জেনে গেল, তোমাকে তারা অন্যভাবে বিপাকে ফেলতে পারে, তাই জন্য শেষ মুহূর্তে প্রার্থী বদল করতে হলো। তবে পোড় খাওয়া সাংবাদিকরা বলছেন তৃণমূলের প্রার্থী তালিকা প্রতীক জৈনের বাড়িতে থাকবে কেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম দুর্দিন এসছে এটা নিশ্চয়ই কেউ ভাববেন না। সবাই জানেন যে তৃণমূলের প্রার্থী তালিকা শুরুর থেকে শেষ পর্যন্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকেন, এবং সেটা নিশ্চিতভাবেই প্রতীক জৈন আর অভিষেকের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন তার কেমন প্রার্থী প্রয়োজন, কাকে প্রার্থী করতে চান, কজন প্রার্থী করতে চান, নতুন কজন বাদ পড়তে পারেন গতবারের যে কজন জিতে এসেছিলেন তাদের মধ্যে থেকে। এবার এই সংখ্যাটা 70-এর কাছাকাছি হতে পারে বলেই তো শোনা যাচ্ছে বাদ পড়ার সংখ্যাটা গতবারের থেকে। এবার ধরুন কারা এখানে সুযোগ পাবেন, অনেকের নাম শোনা যাচ্ছে। এই সময়টা তো এই নামধামগুলো সামনে আসারই। শোনা যাচ্ছে সদ্য তৃণমূলে আসা এক অভিনেত্রী আর একজন সঙ্গীত শিল্পী প্রার্থী হতে পারেন। তো এই গোটা বিষয়টা এবং তার সঙ্গে সঙ্গে পারফরমেন্স আর আনুগত্যের ভিত্তিতে কয়েকজন মন্ত্রীর টিকিট কাটা যাওয়ার সম্ভাবনা আছে, বয়সের জন্য কাটা যাওয়ার সম্ভাবনা আছে। এই গোটা বিষয়টার পর কাদের বাছাই করার দিকে নজর দেওয়া হবে? শোনা যাচ্ছে যাদের ভাবমূর্তি ভালো, স্বচ্ছ, যারা পরিশ্রমী, এই তরুণরা সুযোগ পাবেন। কয়েকজনকে প্রার্থী করা হবে বিজেপির ভোট কাটার জন্য, যেরকম ওই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, তিনি কাল তৃণমূলে যোগ দিয়েছেন। ময়নার চন্দন মণ্ডল তার কয়েকদিন আগে বিজেপির থেকে তৃণমূলে এসছেন। আবার সিপিএমের এই দলত্যাগী প্রতীকুর রহমান, তাকেও তো হয়তো প্রার্থী করা হতে পারবে বলে শোনা যাচ্ছে। মগরাঘাট শোনা যাচ্ছে, আমতলা শোনা যাচ্ছে, মানে এরকম সব জল্পনাগুলো ছড়িয়েছে এখন। এই সময়টা এটা হয় স্বাভাবিক। প্রশ্ন শুধু একটা জায়গাতেই, যোগ্য, স্বচ্ছ, ভদ্র প্রার্থী কি কম পড়িয়াছে যে নতুন করে আমদানি করতে হচ্ছে? লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। শাস্তি হিসেবে একাধিক পুরসভার চেয়ারম্যান বদল হয়েছেন। এরপর প্রার্থী তালিকাতেও রদবদল হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বৈঠকে স্বচ্ছ ভাবমূর্তি ও তারুণ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল প্রার্থী তালিকায় বেশ কয়েকজন নতুন মুখ থাকতে পারেন। প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রী, এক সঙ্গীত শিল্পীও চমক হিসেবে প্রার্থী তালিকায় থাকতে পারেন। 3 থেকে 5 জন মন্ত্রী ভাবমূর্তি ও পারফরম্যান্সের কারণে টিকিট পেতে নাও পারেন। বেশ কয়েকজন মন্ত্রীর বিধানসভা আসন বদল করা হতে পারে। বয়স এবং অসুস্থতার কারণে অনেক বিধায়কের নাম বাদ যেতে পারে। চলচ্চ কিচ্ছু না, এদের কাছ থেকে যা চুষে নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এবার ভাইপো স্ট্র দিয়ে চুষবেন, তার জন্য নতুন বোতল আনা হচ্ছে যার মধ্যে মাল মেটেরিয়াল থাকবে। এরা তো দিতে দিতে সব মাল মেটেরিয়াল শেষ হয়ে গেছে, কারণ ভাইপো খাবে, পিসির খাওয়া হয়ে গেছে। মমতাদি চিরকালই
তরুণ প্রজন্মকে প্রাধান্য দেন, গুরুত্ব দেন, এবং তিনি সবসময় বলেন সমাজের সব সেকশনের মানুষ জনপ্রতিনিধিত্বমূলক রাজনীতিতে আসুক, যাতে সমাজ সমৃদ্ধ হয়। কারণ মমতাদি নিজেই তো ছাত্র যুব রাজনীতি করে উঠে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে দল কি সিদ্ধান্ত নেবে সেটা ঠিক করবেন এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে থাকছেন, কার নাম কাটা যাচ্ছে, নামগুলি এখনো স্পষ্ট নয়। তবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়ে দিয়েছেন তিনি আর ডাবগ্রাম ফুলবাড়িতে প্রার্থী হবেন না। আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আমিও মানুষকে নতমস্তকে নমস্কার করে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেবো, ফিরে যাচ্ছি আমার। ফলে ডুববেন যখন, তিনি হয়তো শিলিগুড়িতেই মানে নির্বাচনে ডুববেন বলে মনস্থির করেছে। ডাবগ্রামের থেকে বেশি ভোটে শিলিগুড়িতে হারবেন, এইটুকু আগাম আপনাকে বলতে পারি। দেখুন, গৌতম দেব যেরকম এই জল্পনা কল্পনার মধ্যেই কয়েকদিন আগে জানিয়েছিলেন যে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষটা কি তাকে চাইছেন, কিন্তু আজকে আবার তার বৈরাগ্য এসে গেছে। এখন বৈরাগ্য মানে ডাবগ্রাম ফুলবাড়িতে বৈরাগ্য, ওই চাওয়াটা তো ওটার ক্ষেত্রে বৈরাগ্য কিছু আসেনি। সবাই পাওয়ার হিসেবটা করছেন, তো ওই জন্য বলছেন দল চাইলে শিলিগুড়িতে তিনি প্রার্থী হতে রাজি, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে আর নয়। আলবিদা ডাবগ্রাম ফুলবাড়ি। মানে প্রার্থী তালিকা ঘোষণার আগে ঘুরিয়ে ফিরিয়ে দলের কাছে নিজের চাহিদাটা সবাই এইরকমভাবেই হয়তো পরিষ্কার করছেন। এবার এই অঙ্কগুলো তো এর ভিত্তিতেই যে কোথায় তার পাওয়ার সম্ভাবনাটা বেশি। যদিও বহু জায়গায় এই ঘটনাটা এখন যত সময় যাবে তত হতে থাকবে, এবং সবাই ঘুরিয়ে ফিরিয়ে দলমত নির্বিশেষে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে তারা কি চাইছেন, সোজা কথায় কোথায় টিকিট চাইছেন। এই যে দেখুন, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার, তিনিও তো প্রার্থী হতে চেয়ে বিজেপির ড্রপ বক্সে বায়োডাটা জমা দিয়েছেন, এবং তাতে মেদিনীপুর, বীজপুর, রাজারহাট, নিউ টাউন বিভিন্ন জায়গার অপশানস রেখে দিয়েছেন আর কি। এবার তিনি চাইতেই পারেন, কিন্তু সমস্যা হচ্ছে যে প্রত্যাশাপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন যে এতদিন ধরে দলে আছেন, তিনি অন্য কোনো দল থেকে আসেননি, দলে এতদিন ধরে থেকে পার্টি করছেন, এটা একটা বড় ক্রাইটেরিয়া, এটা বুঝিয়ে দিয়েছেন আর কি। তারপরেও যে তাকে টিকিট দেওয়া হয়নি, হ্যাঁ, এইটাই তার ক্ষোভের কারণ। এবার দেখুন, হ্যাঁ, বিজেপি করছেন শুরুর থেকে এরকম, কিন্তু প্রচুর মানুষজন আছেন, তারা সবাই যদি এখন এই যুক্তিতে এখন টিকিটের দাবি করতে শুরু করেন, তাহলে কিন্তু বিজেপির অবস্থা খুব খারাপ হবে, এটা বোঝাই যাচ্ছে। মানে ক্ষোভ বিক্ষোভটা কোন জায়গায় পৌঁছবে বুঝতে পারছেন। কিন্তু এটা তো একজনের ব্যক্তিগত ইচ্ছে, ঘটনাচক্রে তার এই ইচ্ছেটা একজন বলে দেখা যাচ্ছে না, তাকে এই মুহূর্তে তো দিলীপ ঘোষের স্ত্রী বলেও দেখতে হবে। দিলীপ ঘোষের স্ত্রী এমন একটা সময় এই বক্তব্যটা রেখেছেন যখন দিলীপ ঘোষ দীর্ঘদিন কার্যত নির্বাসনে থাকার পর একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছেন, তাকে আবার ফেরত এনে রাখা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রিঙ্কু মজুমদার এই কী হয়েছে না হয়েছে নিশ্চিন্তে কথা বলা, তাকে ব্যবহার না করা, এই ধরনের বিবিধ অভিযোগ করে যদি টিকিট চাইতে শুরু করেন, তাহলে দিলীপ ঘোষের পাকা গুড়িটাও আবার কেচে যাবে না তো শেষ মুহূর্তে।